দড়ির সঙ্গে ঝুলছে সাইবান। শরীরটা কেমন নিস্তেজ, দুলছে এদিক সেদিক অশুভের মতন। সাইবান! অনুরাগ আহত সিংহের মতো গর্জে উঠল। পরক্ষণেই দৌড়ে গেল বন্ধুর কাছে। সরাসরি তার ঝুলতে থাকা পা দুটো চেপে ধরে নিজের কাঁধের উপর রাখল। সাইবানের সমস্ত শরীরের ভার এখন অনুরাগের উপর। সে কাতরাতে থাকা সারিকার দিকে চেয়ে হুঙ্কার ছাড়ল, জলদি দড়ি কাটুন। সারিকা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। দৌড়ে চলে গেল সে এবার রুমের বাইরে। অনুরাগ পা ধরে রাখল বন্ধু শক্ত করে। তার নিজের চোখ জোড়া ভিজে অঝোর ধারায় অশ্রু ঝরতে আরম্ভ করেছে। দোস্ত, একটুখানি, আর একটু অপেক্ষা কর। ডোন্ট লিভ মি প্লিজ। কাঁধ দুটোর উপর গোটা একটা জীবনের দায়িত্ব অনুরাগকে বুঝি চুরমার করে দিল। সারিকা এসে পড়েছে ততক্ষণে, হাতে বিশাল এক দাগ। মেঝেতে পড়ে থাকা চেয়ারটা বিছানার উপর তুলে তরতর করে উঠে গেল মেয়েটা। বিপদের সময় মানুষের মাথা কাজ করে কম, কখনো বা বেশি বেশি। বর্তমানে সারিকা বেপরোয়া হয়ে উঠেছে। হাত উঁচু করে দাঁত দিয়ে সে কোপ বসালো দড়ির উপর। দাঁতে দাঁত চেপে বারংবার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের ভেতর দড়ি কেটে গেল। সাইবানের নিথর শরীরটা হুড়মুড় করে পড়ল অনুরাগের উপর। মেঝেতে আগে ভাগে বসে পড়ে কোনো মতে বন্ধুকে ধরতে পারল অনুরাগ। সাইবানের চোখ জোড়া বন্ধ, বুক একেবারে স্থির, কোনো ওঠানামা নেই। কেমন ঠান্ডা হাত পা। ঠোঁটের ভেতর থেকে হালকা একটু জিভ বেরিয়ে আছে। গলায় পেঁচানো দড়িটা এক টান দিয়ে অনুরাগ খুলে নিতেই দেখল সমস্ত গলায় একটা লালচে দাগ বসে গিয়েছে। সারিকা ধপাস করে বসল ভাইয়ের পাশে। কাঁপা কাঁপা হাতে কবজি ধরে পালস চেক করল। মুহূর্তেই কেঁপে উঠে ছিটকে গেল সে। ভূত দেখার মতন করে ভাইয়ের শরীরটার দিকে চেয়ে রইল। তার দৃষ্টি অনুরাগের উপলব্ধির জন্য যথেষ্ট। সে চোখের পানি মুছে ফিসফিস করল, না, সাইবান চলে যেতে পারে না। সারিকা কম্পিত গলায় বলল, সিপিআর, সিপিআর দিতে হবে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে সাইবানের বুকে দুই হাত চেপে ভর ছেড়ে দিল সারিকা। পাগলের মতন বুক চাপতে শুরু করল। সাই, নিঃশ্বাস নে, নিঃশ্বাস নে ভাইয়া, প্লিজ। সারিকার অশ্রুজল গড়িয়ে সাইবানের বুক ভিজিয়ে তুলতে লাগল। ঘন ঘন চাপের কারণে তার শরীরটা থেকে থেকে ঝটকা দিয়ে উঠতে লাগল। অনুরাগ অসহায়ের মতো নিজের মাথার চুল চেপে ধরল। আহ, প্লিজ সাইবান, ইউ ক্যান নট লিভ মি ইয়ার। মাউথ টু মাউথ, অনুরাগ প্লিজ। সারিকার কথায় হুঁশ হলো অনুরাগের। দ্রুত মাথা দুলিয়ে এগিয়ে গেল সে। ঝুঁকে সাইবানের মুখে বাতাস দেওয়ার চেষ্টা করল। প্রথম কয়েকবার কোনো প্রতিক্রিয়া হলো না। থেমো না, একদম থেমো না। সারিকা সিপিআর দিতে দিতে অনুরাগ সাইবানের ফুসফুস সচল করার জন্য বাতাস দেওয়ার চেষ্টা করতে থাকল। যখন মনে হচ্ছিল এই বুঝি শেষ আর হবে না, তখনই সাইবানের শরীর একটা ঝটকা দিয়ে উঠল। পরক্ষণেই কাশতে লাগলো ছেলেটা। সারিকার কান্না দ্বিগুণ হলো। অপরদিকে অনুরাগের বুকটা বুঝি নতুন করে প্রাণ ফিরে পেল। আমি আসছি, ওকে ধরে বিছানায় তোলো। সারিকা দ্বিতীয় দফায় ছুটে চলে গেল। অনুরাগ ছটফট করতে থাকা সাইবানকে টেনে বিছানায় তুলল। ছেলেটা কেমন যেন করছে, হাঁ করে শ্বাস নিচ্ছে, বুক চেপে ধরে আছে। ভারী হয়ে থাকা চোখের কোণ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। গলার দাগটা দগদগে হয়ে উঠেছে। দেখতেই কেমন ভয়ানক লাগছে। অনুরাগ তার সমস্ত শরীরে হাত বোলাতে লাগলো। কিভাবে বন্ধুকে সান্ত্বনা দেওয়া যায় তার মাথায় আসছে না। কেন, হোয়াই, কেন এমনটা করলি কাওয়ার্ড?
জবাব দেওয়ার মতন অবস্থায় সাইবান নেই। তার সত্ত্বেও অনুরাগ নিজেকে রুখতে পারল না। সাইবানের ছটফট করতে থাকা শরীর শক্তভাবে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। সারিকা চলে এলো। তার হাতে ছোট একটা অক্সিজেন সিলিন্ডার আর মাস্ক। লাফিয়ে বিছানায় এসে সাইবানের ঘাড় চেপে ধরে অক্সিজেন মাস্কটা উড়িয়ে দিল সারিকা। অতঃপর সিলিন্ডার লাগিয়ে দিতেই সাইবানের শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। বুক তীব্রভাবে ওঠানামা করতে লাগল। অবশেষে ফুসফুসে জরুরি অক্সিজেন পাচ্ছে সে। সারিকা নিজেকে রুখতে পারল না। ওই সময়েই ভাইয়ের বুকে একের পর এক দুর্বল চর ঘুষি বসিয়ে হাহাকার করে উঠল। বেয়াদব, আহাম্মক, স্বার্থপর, ভীতু, কুলাঙ্গার, একটা আস্ত জঘন্য অসহ্যকর স্টুপিটের বাচ্চা। মরে যাওয়া তো সহজ মনে হয় তোর? হ্যাঁ, যা যা, ছাদ থেকে লাফ দে যা। গলায় দড়ি দিতে এসেছিস কেন রাস্কেল? তুই একটা কুকুর, পাগলা কুকুর। আহাম্মক, আহাম্মক, আহাম্মক। সারিকাকে জাপটে ধরে থামালো অনুরাগী। তার বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটি। অনুরাগ নিজের পকেটে হাত চালান করল। আমি অ্যাম্বুলেন্সে কল করছি। কিন্তু যেই না সে নাম্বার ডায়াল করতে যাবে অমনি সাইবান দুর্বল হাতে তার হাতটা খামচে ধরল। ভ্রুকুচকে ভেজা চোখে তাকালো অনুরাগ। অক্সিজেন মাস্কের কারণে কথা বলতে পারছে না সাইবান। সে শুধু ডানে বামে মাথা নাড়ল। ভারী চোখ জোড়ায় বিশদ আতঙ্ক। হাসপাতালে যাবি না? অনুরাগ প্রশ্ন ছুটতেই জোরে জোরে মাথা দোলালো সাইবান। সারিকা খেকিয়ে উঠল। ও হাসপাতালে যাবে না মানে? ওর ঘাড় যাবে। ফোনটা দাও, ফোন দাও এক্ষুনি, এক্ষুনি অনুরাগ। অথচ ফোন করতে গিয়েও করতে পারল না অনুরাগ। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল সাইবানের চোখ বেয়ে গড়ানো অঝোর ধারার অশ্রুপানে। সে কিছুতেই হাসপাতালে যেতে চাইছে না। অক্সিজেন মাস্কের ভেতর থেকেই ফিসফিস করে বলল, আমি আর নিচে নামতে চাই না। এইটুকু বলেই চোখ বুজে ফেলল সাইবান। তার মাথাটা একদিকে হেলে পড়ল। এক হাতে মাস্ক চেপে আরও জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। সেদিকে চেয়ে অনুরাগ আর সারিকা উভয় আর নড়ার শক্তি পেল না। 1 ঘন্টা পর সাইবানকে হাসপাতালে নেওয়ার জন্য রাজি করানো যায়নি। বর্তমানে সে বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে। অনুরাগ তাকে গোসল সারিয়ে নিয়ে এসেছে। অক্সিজেন মাস্কের আর দরকার পড়ছে না। সারিকা জুস করেছে, সেটা স্ট্র দিয়ে একটু একটু করে পান করছে। তার গলার দাগটায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে অনুরাগ। বাইরে ঝড়ের তাণ্ডব অনেকটাই কমে এসেছে। এখন শুধু থেকে থেকে বাজ পড়ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। থেকে থেকে জ্বলে উঠছে অনুরাগের চোখ। শালা ভালো মানুষের বাচ্চা কুত্তা, দেখিস যদি একটুখানি এদিক সেদিক হয়েছে তো তোকে সোজা আইসিইউতে টেনে নিয়ে ফেলব, ভাগার কোথাকার। সাইবান বিশেষ প্রতিক্রিয়া করল না। নিঃশব্দে অনুরাগকে দেখল। বেঁচে যখন গিয়েছেই তখন হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই তার। কারণ হাসপাতালে গেলে সামিয়া জেনে যাবেন। সামিয়া জানলে জানবেন আহম্মদও। এরপর থেকে হয়তো সাইবান আয়নার সামনে দাঁড়িয়ে আর কোনোদিন নিজের মুখ পর্যন্ত দেখতে পারবে না। নিজেকে তার স্বার্থপর মনে হবে, কাপুরুষ মনে হবে। মৃত্যুর মতন একটা সহজ পথ বেছে নিতে চেয়েছিল সে জীবনের যন্ত্রণা থেকে বাঁচতে। অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট একটা সিদ্ধান্ত। যদি সামিয়া জানতে পারেন তবে আর সইতে পারবেন না, কোনো দিন না। অজান্তেই জুসের গ্লাসে আঙুল চেপে বসল সাইবানের। কিচেনটা গুছিয়ে সারিকা ফিরে এলো। অনুরাগও তখন ব্যান্ডেজ সেরে ফেলেছে। সে সুচারু দৃষ্টিতে সারিকাকে দেখে বলল, আপনি শিওর হাসপাতালে না নিলে সমস্যা হবে না? সারিকা মাথা দোলালো।
আগের তুলনায় অনেকটা শান্ত এবং ধীরস্থির দেখাচ্ছে তাকে। হ্যাঁ, কিন্তু কালকে সকালে আমি আমার বান্ধবীর পরিচিত একজন ডাক্তারের ক্লিনিকে ওকে চেক আপ করাতে নিয়ে যাব। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তাতেই ধমকে উঠল সারিকা। এই, একদম চোখ পাকাবি না কুলাঙ্গার, থাপড়ে তোর দাঁত ফেলে দেব হারামজাদা। খুব শখ না? কালকে ট্রাকের নিচে একটা ধাক্কা দেব, লীলা খেলার সাঙ্গ হয়ে যাবে। খুশি? সাইবান প্রথমটায় প্রতিক্রিয়া করল না, কিন্তু পরক্ষণেই জুসের গ্লাস রেখে দিয়ে 2 হাত বাড়িয়ে বোনকে কাছে টেনে নিল। তার কোমর জড়িয়ে ধরে উদরে মাথা ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, সরি, মাফ করে দে সিস। এই বাক্যের পর নিজেকে আর শক্ত রাখা যায় না। সারিকাও পারল না। সেই রাতে অগণিতবারের মতন কাঁদল সে। ঝুঁকে ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরে তার মাথার চুল টেনে ধরে ফোঁপাতে ফোঁপাতে বলল, তোর একবারও আমাদের কথা মনে পড়েনি সাই? মম, ড্যাড, আমি কিভাবে থাকতাম তোকে ছাড়া? অনুরাগের কথা মনে পড়েনি? তোর কাছের মানুষগুলোর কথা একটুও ভাবলি না তুই? এতই ক্ষোভ, এতই রাগ? তুই চলে গেলে এই সমাজের কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস কর। 2 দিন গল্প করে সবাই ভুলে যেত, কিন্তু মম ড্যাড ভুলতে পারতো না। তারা সন্তানহারা হতো, আমি ভাইহারা হতাম, অনুরাগ বন্ধুহারা হতো। এতগুলো মানুষের অশ্রুর কোনো মূল্য নেই তোর কাছে? এতই ঠুনকো আমরা? যে পথে যাচ্ছিলি সেই পথে কি তোর সুখ মিলত? আল্লাহকে কি জবাব দিতি? আপনার পরীক্ষায় পাশ করতে পারিনি বলে কাপুরুষের মতন পালিয়ে এসেছি। জাহান্নামের উত্তাপ সইতে পারতি, পরকালে সুখে থাকতি। সাইবান জবাব দিতে পারল না, চুপটি করে রইল। সারিকা অনুভব করল তার উদরে যেখানে মুখ গুজে রেখেছে সাইবান, সেখানে টি শার্টের অংশটা ক্রমশ ভিজে উঠছে উষ্ণ তরলে। ভাই তার কাঁদছে, তাকে কাঁদতে দিল সারিকা। নিজেও তাল মিলিয়ে কেঁদে গেল। অনুরাগ সরে এলো কাছে। বন্ধুর পিঠে হাত রেখে ঝুঁকে তার কাঁধে কপাল ঠেকিয়ে গভীর গলায় বলল, কোনো ধর্মই আত্মহনন সমর্থন করে না রে সাইবান। আমাদের ভগবদ গীতায়ও বলা আছে এই কথা। আমি তো জানতাম তোদের ধর্ম একই কথা বলে। তবে কেন এই সিদ্ধান্ত? অনুরাগ একটু থামল, অতঃপর আবারও বলল, বেশি কষ্ট পেয়েছিলি, বেশি হতাশ হয়ে গিয়েছিলি, আমার কাছে চলে আসতি। আমি তোকে লুকিয়ে রাখতাম, তোকে নিয়ে ট্যুর দিতাম দূর কোনো পাহাড়ে বা সমুদ্রে, যেখানে তোকেই সমাজ ছুঁতে পারত না। আমার কি দোষ ছিল বল? কেন আমাকে তুই একলা করে দিতে চাইছিলি? সাইবানের কাছে এবারও কোনো জবাব নেই। সারিকা ভাইয়ের কাঁধ চাপড়ে বলে উঠল, তুই পারবি সাই, ভেঙে পড়ার জন্য তোর জন্ম হয়নি। ভুলে গিয়েছিস জীবনে কতটা পথ পাড়ি দেওয়া হয়েছে। এবার না হয় একটু বেশি দুঃখের দিন চলছে, তা বলে কি সুখ আসবে না? সুখ আসবে সাইবান, কিন্তু হতাশার দুয়ার দিয়ে নয়, আত্মবিশ্বাসের দুয়ার দিয়ে। সময় নে, নিজেকে গড়। সমাজের ইচ্ছায় বাঁচিস না, নিজের ইচ্ছায় বাঁচ। একটাই তো জীবন রে তোদের, নিজের মতো করে বাঁচলে ক্ষতি কি? অনুরাগ বলল। এরপর দীর্ঘক্ষণ কোনো কথা হলো না ত্রিজোড়ার মাঝে। নীরবে একে অপরের পাশে রইল তারা। অবশেষে যখন সাইবান সারিকার কাছ থেকে মুখ তুলল, তার চোখে আর অশ্রুর দেখা পাওয়া গেল না, তাতে প্রশান্ত একটা ভাব। সরাসরি অনুরাগের দিকে তাকালো সাইবান। ভেঙে আসা গলায় বলল, আমায় দূরে কোথাও নিয়ে যাবি? ধক করে উঠল অনুরাগের বুকটা। বন্ধুর হাত চেপে সে শুধালো, কোথায় যাবি বল? সেন্ট মার্টিন, সমুদ্র দেখব। অনুরাগ নিজেকে সামলাতে পারল না, শক্তভাবে জড়িয়ে ধরল সাইবানকে। বন্ধু তার পাল্টা জড়িয়ে ধরল।
সারিকা চোখ মুছে নিজের ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতে কেউই আর একটা কথাও বলতে পারল না একে অপরকে। সময় চিরবহমান, তাকে থামানো যায় না। কলকলে নদীর মতো সে বয়ে চলে। আহাম্মদ সামিয়া দুজনই বিদেশ থেকে ফিরে এলেন। সারিকা জানালো সাইবান বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়েছে। সামিয়া বিশেষ আপত্তি করলেন না। তার ছেলেটা অবশেষে ঘর থেকে বেরিয়েছে, এটাই তার কাছে অনেক। সেন্ট মার্টিন থেকে সাইবান ফিরল 1 সপ্তাহ পর। আর সে যখন ফিরল তখন বাড়ির অধিকাংশ মানুষই তাকে আর চিনতে পারল না। সারিকা নিজের পরীক্ষার পড়া তৈরি করছিল। পাশেই সামিয়া সোফায় বসে মেয়ের জন্য ফল কাটছিলেন। আজ তার হাসপাতাল থেকে ছুটি। বিশেষ দরকার না হলে যাওয়ার স্কেজিউল নেই। আহাম্মদ ইদানিং বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। তাকে বাড়িতে খুঁজেও লাভ নেই। সামিয়া সারিকার মুখে একটা আপেলের টুকরো তুলে দিয়েছেন কি দেননি, এমন সময় উৎফুল্ল একটা কণ্ঠ ভেসে এলো, ব্রো। সামিয়া এবং সারিকা উভয়ে চমকে উঠে ঘুরে তাকালেন। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে নাইলনের জ্যাকেট আর ট্রাউজার, গলায় মাফলার পেঁচানো, এক কাঁধে ঝোলানো ব্যাগ। চুলে নতুন হেয়ার কাট দিয়েছে স্পষ্ট। আগের হ্যাংলা পাতলা শরীরটায় হালকা মাংস পড়েছে বলে মনে হচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল নেই, উজ্জ্বল চেহারা, জলজলে কালো মণি। আর ঠোঁটে বিরাট হাসি, সূচালো দাঁত দুটো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সারিকা ভরকালো। তবে সামিয়া ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। লাফিয়ে উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন ছেলের দিকে। সাইবান দৌড়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই মায়ের কোমর জড়িয়ে তুলে চারপাশে ভন ভন করে ঘোরাতে ঘোরাতে হাসতে লাগলো। সামিয়া ছেলের কাঁধ চেপে ধরলেন। আরে আরে, আল্লাহ, নামা আমাকে, নামা বলছি। মাই ডিয়ার ব্রো, ডিড ইউ মিস মি? ব্রো আবার কি, মা হই তোর, তাতে কি? আমার বন্ধু না তুমি? নামা, ছেলে তোর কোমর ভাঙবে। সাইবান আস্তে করে সামিয়াকে নামিয়ে রাখল। ধরফর করতে থাকা বুক চেপে সামিয়া হাসি নিয়ে চেয়ে রইলেন। এই ছেলের হঠাৎ কি হলো? সেন্ট মার্টিনের বাতাসের এত জোর নাকি? সাইবান ঘুরে সারিকার দিকে এগোলো। বোন তার তখনও চোখে অবিশ্বাস নিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। তির্যক হেসে ঝুঁকে খপ করে তার ফলের বাটি থেকে আপেল তুলে নিজের মুখে ঠুসে দিল সাইবান। খেয়ে খেয়ে এমনিতেই ঢোল হচ্ছিস, এবার কি ঢাক হওয়ার শখ হয়েছে তোর? ইয়া, সাই! তড়াক করে লাফিয়ে উঠল সারিকা। ভাইয়ের চুল টেনে ধরল। ছাড় দিল না সাইবানও। বোনের লম্বা চুলের মুঠি টেনে ধরল। পুরুষ নির্যাতনের জন্য হাত নিষ্পিস করে সব সময়, তাই না? তোকে আমি মামলা দিয়ে দেব সাই। দে না, আমিও তোর নামে পোস্টার ছাপাবো, পুরুষ নির্যাতক। জীবনে বিয়ে হবে না তোর। দুই ভাই বোন চুল টানাটানি করতে করতে সোফায় গড়িয়ে পড়ল। সামিয়া ঝাপসা চোখে চেয়ে রইলেন। আজ কতদিন বাদে তিনি এই দৃশ্যটা দেখছেন, মনে করতে পারলেন না। এগিয়ে গেলেন তিনি। সাইবানকে তুলে অযথাই নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তার মাথা বরাবর চুমু খেয়ে ফিসফিস করলেন, আমার আব্বুটা। সাইবান প্রথমটায় বরফ হয়ে রইল। পরক্ষণে মুচকি হেসে জননীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আই অ্যাম হোম মাম্মা, আই অ্যাম হোম। পাশ থেকে দৃশ্যটা দেখতে দেখতে নিজের এলোমেলো চুল গুছিয়ে নিল সারিকা। মুখ ঘুরিয়ে মায়ের আড়ালে মুছে নিল এক ফোঁটা অবাধ্য অশ্রু। সেদিন রাতের বেলা তালাবদ্ধ একটা রুমের ভেতরে ঢুকল সাইবান। ছেলের ট্যুর থেকে ফিরেছে বিধায় সামিয়া আয়োজনের কমতি করেননি। পরিবারের সঙ্গে সময়টা আনন্দে কেটেছে তার। অনুরাগার তিতলিও এসেছিল কিছুক্ষণ আগে। এখন সামিয়ার সারিকার সঙ্গে নিচতলায় গল্প করছে তারা।
সকলের চোখ এড়িয়ে সাইবান এখানে এসেছে। তার একটা কাজ করার প্রয়োজন আছে। রুমটা মূলত স্টোর রুম। সে ভেতরে ঢুকতেই বদ্ধ একটা গন্ধ নাকে গেল, কিন্তু খুব কড়া নয়, সহনশীল। হাতড়ে লাইট জ্বালিয়ে দিয়েই উজ্জ্বল হলুদ আলোয় উদ্ভাসিত হলো চারপাশ। পরনের জ্যাকেটটা খুলে ফেলল সাইবান। উন্মুক্ত হলো তার গলা। সেখানে এখনো হালকা দাগ বর্তমান। দরজাটা আটকে সে এগোলো। সামনে কার্ডবোর্ডের বক্স স্তরে স্তরে সাজিয়ে রাখা। একপাশে বেশ কিছু অপ্রয়োজনীয় আসবাব কাপড় দিয়ে ঢেকে রাখা। সাইবান গিয়ে থামল এক কোণায় অতি যত্নে মখমলের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা একটা বস্তুর দিকে। হালকা ধুলোর স্তর জমেছে উপরে। সেদিকে দীর্ঘক্ষণ চেয়ে হাত তুলল সাইবান। একটানে মখমলি কাপড়টা সরিয়ে ফেলতেই ধুলো উড়ল বাতাসে, মেঘের মতন। সেই ধোঁয়াটে আস্তরণ মিলিয়ে যেতেই দেখা মিলল বস্তুটির। অসংখ্য বোতাম, একপাশে রিমিক্সিং ডিসপ্লে, হেডসেট সঙ্গে সাউন্ড বক্স। সাইবানের অতি শখের এক জন্মদিনের উপহার, যেটা সে স্কুল আর কলেজে থাকাকালীন বার কয়েক ব্যবহার করেছে। স্কুলের অনুষ্ঠান না হয় কলেজের বন্ধুর জন্মদিনের পার্টিতে, সবটাই ছিল অনুরোধ আর শখ থেকে। বস্তুটি ডিজে কন্ট্রোলার। স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাতড়ে দেখো। কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবানের কানে বাজল রাফাত ভাইয়ার বলা শেষ কথাগুলো। স্বপ্নের তো কোনো সীমা নেই, লালিত শখ তার সামনেই আছে। যে শখকে স্টোর রুমে আবদ্ধ করে রেখেছিল বছর কয়েক ধরে, যেন ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। সাইবানের বুক থেকে আজ কোনো দীর্ঘশ্বাস বেরোলো না। একটা হাত বাড়িয়ে দিল সে। ডিজে কন্ট্রোলার বক্সটার বোতামগুলো ছুঁয়ে দিল অতি যত্নে। একটা সময় সাউন্ড রিমিক্স করায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে, নিজেই নিজের শখটাকে গলা টিপে তালাবদ্ধ করে রেখেছিল যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। যেখানে স্বপ্ন ফুরোয় সেখানে শখ শুরু হয়। কন্ট্রোলারের দিকে তাকিয়ে মুচকি হাসল সাইবান। আপন মনে ফিসফিস করল, তারা আমার চোখে অশ্রু দেখতে চেয়েছিল। আজ থেকে আমি প্রাণ খুলে হাসব, শুধু হাসব। তারা আমার অধঃপতন দেখতে চেয়েছিল, আমি তাদের আমার সফলতা দেখাবো। তারা আমাকে পায়ে ঠেলে দিয়েছিল, তাদের মাথায় উঠিয়ে রাখলেও আমি সেথায় ঠাঁই নেব না। তারা আমাকে রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড বলেছিল, আমি তাদের শয়নে স্বপনে আমার নামের জয়ধ্বনি শোনাব। আমার নামটা তারা ভুলে যাবে না, ভুলতে পারবে না, ভুলতে দেব না। আমি সাইবান আলাদিন, ডিজে আলাদিন। যন্ত্র জবাব দিতে জানে না, যদি জানতো তবে কি বলতো। সাইবান বেশি ভাবল না। কন্ট্রোলার হেডসেট একে একে তুলে নিয়ে আপন মনে খানিক তির্যক হাসল। গলায় প্রায় মিয়ে আসা দাগটা হলদে আলোয় জ্বলজ্বল করে উঠল যখন সে বলল, আর ইউ রেডি মাই পার্টনার?